নমস্কার, আপনাদের সাথে আমি মিতা। গল্পকথক মিতার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত। আজকে আমি গজেন্দ্র কুমার মিত্র রচিত জন্মলগ্নের ফল গল্পটি আপনাদের শোনাব। শুরু করছি বন্ধুরা আজকের নিবেদন। মৃত্যুটা শোচনীয় তাতে সন্দেহ নেই। কাগজে খবরটা বেরিয়েছিল, তবে তার আগেই যখন সকলে ঘিরে জটলা করছে তখনই সেখান দিয়ে যাচ্ছিলুম বলেই একটু দাঁড়িয়ে উঁকি মেরে দেখেছিলুম। সত্যি চেনা শক্ত। গোড়াতে তো চিনতেই পারিনি। অনশনক্লিষ্ট একটি লোক, বয়স্ক, কতকাল খায়নি বা রোগে ভুগছে। সমস্ত চর্বি গলে গিয়ে একটা কঙ্কাল দাঁড়িয়েছে। সে করুণ বিভৎস দৃশ্য চোখে না দেখলে কল্পনা করা যায় না। কি হয়েছিল? অসুখ? কোনো কাজ জোটেনি? তা ভিক্ষে করেও তো খেতে পারত। কেউ কোনো দয়া করেনি? হ্যাঁ, করছিল বই কি। ওই দেখুন না, ওর ছেঁড়া কাপড় জামার ওপর কত পয়সা পড়ে আছে। হ্যাঁ, খাবারও। ওই দেখছেন না, কখানা রুটি আর গুড় কে রেখে গেছে, তার ওপরই লোকটার মাথা পড়েছে। কে জানে, শেষ অবস্থাতেও খাবার চেষ্টা করেছিল হয়তো। এইসব কথোপকথন চারিদিকে, প্রশ্ন, উত্তর, প্রত্যুত্তর। একজন একটু নতুন কথা বললেন। এই লোকটাকে কাল সকালে আমি পা টেনে বাঙুর হাসপাতালের দিকে যেতে দেখেছি। বোধহয় বাঁচার কোনো আশা নেই বলেই আর হাসপাতালে নেয়নি। তা সেখান থেকে লেকের ধারে এলো কি করে? একজনের প্রশ্ন। উত্তরও এলো কারো কণ্ঠ থেকে। ওইভাবেই পা টেনে টেনে এসেছে বোধহয়। এখানে তবু লোকালয়, কেউ হয়তো দয়া করবে, আর করেছেও। ওই তো পয়সা, খাবার, পড়ার চিহ্ন। একজন বললে, কতকটা সেই 50-এর মন্বন্তরের মতো না? বাবা, মনে হলেও ভয় করে। আমি নিজে দেখেছি একটা মুমূর্ষ লোককে কে একজন একডালা ছাতু মুখে দিয়েছে। সেই অবস্থাতেই লোকটা মরে পড়ে আছে। ভালো লাগছিল না, গা গুলোচ্ছিল। তাড়াতাড়ি সরে এলুম। চলেও গেছি খানিকটা, কিন্তু ফিরতে হলো একবার। হঠাৎই একটা কথা মনে পড়ল। ডান কানের নিচে একটা ছোট আঁচিল দেখলুম না? হ্যাঁ, মনে আছে। সেবা বৌদি বলতেন, অমন সুন্দর মুখে ওই একটিই খুঁত, তবু ভাগ্যে আর বাড়েনি। ফিরে এসে হেঁট হয়ে ভালো করে দেখলুম, কিছুই মেলে না আর, ওই আঁচিল ছাড়া। তবু অনেকক্ষণ তাকিয়ে দেখে সেই মুখের একটা আদলও পেলুম। হ্যাঁ, সেই বঙ্কুই। ভিড় থেকে বেরিয়ে এসে সামনে যে বাড়িটার বাইরের দিকের রক আছে, সেখানেই বসে রইলুম। বেচারা। হঠাৎ মনে পড়ল বইটার কথা, ওয়ান্ডারিং জিউ। বহু বহু কালের কথা। ইউজিন সু নামক লেখিকা এককালে ওই বইটির জন্য প্রসিদ্ধি লাভ করেছিলেন। প্রায় সমস্ত সভ্য ভাষায় অনূদিত হয়েছিল, এমনকি আমাদের বাংলা ভাষাতেও। ভুবনমোহন মুখোপাধ্যায় অনুবাদ করেন, ঠাকুর বাড়ির দপ্তর নাম দিয়ে। গল্পটা পুরো আর মনে নেই আমার, তখন এক নিঃশ্বাসেই পড়েছিলুম। যিশু নাকি একদিন পথে যেতে যেতে খুব ক্লান্ত হয়ে এক মুচির চামড়া পেটা পাথরখানার ওপর বসে পড়েছিলেন। মুচিটা দেখতে পেয়ে মুখ ভেঙিয়ে বলে উঠল, ইহ, ভবঘুরে ব্যাটা, কাজ নেই কম্ম নেই, কতকগুলো ছোট লোকের সঙ্গে দল পাকিয়েছে। তুই এসেছিস আমার কারবারের পাথরে বসতে? যা, ওঠ, দূর হ, ভব ঘুরে ঘুরে বেড়াগে যা।
এই বলে গলা ধাক্কা দিয়ে উঠিয়ে দিয়েছিল। কথিত আছে মৃত্যুর পর সেই পাপে তার আত্মা এখনও ক্রমাগতই ঘুরছে। এক মুহূর্তও তার থামবার উপায় নেই। বসতে গেলেই কার অজানা হাত ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। সেইভাবেই নাকি চলছে। তার রক্ত যেখানে যেখানে পড়েছে তাদের কেউ সুখী নয়, কেউ শান্তিতে থাকতে পারে না। সে রক্ত কোথায় নেই? ভারতীয় জালিম সিংহ পর্যন্ত সেই অপরাধের ঋণ শোধ করছে। পুরো গল্প বা নামধাম আজ মনে নেই। ভারতীয় বলে জালিম সিংহের কথাটা মনে আছে এখনো। বঙ্কু বেচারার কোন পূর্বজন্মের অপরাধ, কার রক্তের ঋণ তাকে শোধ করতে হচ্ছে কে জানে। এরা বুড়ো বলছে, আমি জানি। মনে মনে হিসাব করে দেখেছি, কত আর হবে? 55-56 বড়জোর। এই শেষের দিকের 16-17 বছর এইভাবেই ঘুরেছে। বেচারি। ভাবতে ভাবতে স্মৃতির গহনে ডুবে গেলাম একেবারে। বৈজ্ঞানিকরা নাকি মেপেছিলেন আলোর রেখা মুহূর্তে 19,000 মাইল অতিক্রম করে। আমি জানি তার চেয়েও দ্রুত স্মৃতি চলে যায় মনের গোপনতম অন্তঃপুরে। তখন আমার বয়স 24-25 বছর। দুই বন্ধু গেছি গোপালপুরে, যার পোশাকি নাম গোপালপুর অন সি। সেই প্রথম হোটেলে উঠেছি। প্রায় সমুদ্রের ওপরই হোটেল, কিন্তু এমনভাবেই ঘরগুলো উঠেছে যে ঝড়ের মতো হাওয়া ঘরে পৌঁছয় না, পাখা চালাতে হয়। ডিনারের পর বন্ধু একটুখানি বসেই শুয়ে পড়লেন, কিন্তু আমার চোখে ঘুম এলো না। তিথিটা শুক্লা চতুর্দশী। যেমন চাঁদের নির্মল উজ্জ্বল আলো, তেমনি সমুদ্রের বিশাল তরঙ্গভঙ্গ। আমি পায়ে পায়ে যতটা সম্ভব জলের কাছাকাছি গিয়ে একটা পাথরের ওপর বসেছি। বেরোবার মুখে এক অশান্তি। নুলিয়া যে চান করেছিল সে একটি ষোড়শী। তেলেগু মেয়ে এনে আমার পদ সেবা করার জন্যে ঝুলোঝুলি শুরু করলো। খুব রূঢ় কথাও বলতে হলো সেজন্যে। কিন্তু সমুদ্রের ধারে বসে আর কোনো তিক্ততা মনে রইল না। নির্জন সমুদ্র তীরে শুধু চাঁদ আর ওই একটি স্বচ্ছ অথচ যেন ভীতি রহস্যপূর্ণ তরঙ্গাভিখাত। কপালকুণ্ডলার নবকুমারের মতোই বলতে ইচ্ছে করে। ওহো, কি দেখিলাম! ওই বিশাল ঢেউগুলোর বর্ণনা দিতে গেলে বলতে হয় ভয়ঙ্কর সুন্দর। এই আনন্দে ও স্বপ্নে অপার্থিব আনন্দে ডুবে আছি। হঠাৎ এক বাল কণ্ঠের চাপা কান্না ও পলায়নের মতো পায়ের শব্দ। বালি চারিদিকে, তবু জনহীন জায়গায় শব্দ একটা ওঠে বইকি। মনে হলো আরও কিছু পায়ের শব্দ। উঠে দাঁড়ালুম এবং দ্রুত একটু উপরে উঠে এলুম। হ্যাঁ, একটি ছেলে। তখন কত বয়স তা দেখার অবসর নেই, তবে বালক তাতে সন্দেহ নেই। ছোট কাপড় মালকোচার মতো পরা, একটা জামাও। কে বোধ হয় জামা ধরে আটকে রাখতে চেয়েছিল, ছিঁড়ে বেরিয়ে এসেছে। অর্ধেকটা ছেঁড়া জামা ঝুলছে নিচে। কান্নাও ঠিক আর বোধ হয় বেরোচ্ছে না। অস্পষ্ট একটা শব্দ। প্রাণপণে ছোটার চেষ্টা করছে। পিছনে গোটা তিনেক পুলিশ সিপাহী বা ওই বেশধারী লোকও তাকে ধরবার চেষ্টা করছে। দিশেহারা হয়েই দৌড়চ্ছিল। বোধহয় পথঘাট চেনে না, বা কোথায় পালাবে ওদের হাত থেকে অব্যাহতি পেতে কিছুই জানে না। শুধু যেতে হবে এই জানে। হঠাৎ আমাকে দেখে পাগলের মতো এসে জড়িয়ে ধরল। বাবু, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে, আমি মরে যাব ওদের হাতে পড়লে। বুঝতে পারলুম ব্যাপারটা। ছেলেটা কচি। ঠিক না বুঝলেও
অত অল্প সময়ে মনে হলো 12-13 বেশি নয়। রং ফর্সা, মুখশ্রীও ভালো, সেটা সেই এক লহমাতেই বুঝে নিলাম। সত্যি ওই 3টে রাক্ষসের পাল্লায় পড়লে মরে যাবে। সে মৃতদেহ জলে ফেলে দিলেই ল্যাটা চুকে যাবে। কিন্তু কি করব? ঠেকাবো কি করে ক্ষুধার্ত পশুগুলোকে? বোধহয় বঙ্কুর ভাগ্য। মনে পড়ে গেল বন্ধু জ্যোতিষ আমি আসার সময়ে ছোট্ট একটা সদ্য আমদানি করা জার্মান ক্যামেরা দিয়েছিল। তার গঠন কতকটা রিভলভারের মতোই। তখনও বুঝতে পারেনি সিপাইগুলো। একজন এগিয়ে এসে বলে, ও ছোকরা চোর, ওকে আমরা ধরে নিয়ে যাব। উড়িয়া ভাষায় বললেও বুঝতে অসুবিধে নেই। আমি খুব কড়া আওয়াজে বললুম, হ্যাঁ, কেন ধরে নিয়ে যাচ্ছ তা জানি। বলতে বলতে রিভলভার উঁচু করে ধরে বললুম, এক পা এগিয়েছ কি মরেছ। তুমি জানো আমি কলকাতার একজন কমিশনার। হয় না হয় হোটেলের মেম সাহেবকে জিজ্ঞেস করো, তোমাদেরই হাজতে দেবে। যাও, এখনই যদি না যাও আমি গুলি করব। আর কারো দাঁড়াতে ভরসা হলো না। 3 জনই তখন পালাতে পারলেই বাঁচে। তখন ছেলেটা আমাকে একেবারে জড়িয়ে ধরেছে, এমন যে পা নাড়াও সম্ভব নয়। আরে ছাড়ো ছাড়ো, ওরা পালিয়েছে, তুমি আমার ঘরে থাকবে, চলো। তখনও যেন তার বিশ্বাস হচ্ছে না, ঠকঠক করে কাঁপছে। কোনো মতে টেনে নিয়ে গেলুম। আলো জ্বেলিয়ে দরজা বন্ধ করতেই একটু ভরসা পেল, শান্ত হলো। মুখ দেখে বুঝলুম সারাদিন খাওয়া হয়নি। ওকে কলঘর দেখিয়ে দিয়ে বললুম, ও ছেঁড়া জামা ফেলে দাও, মুখ হাত ধুয়ে নাও, যাও। আমারও অবশ্য খাদ্যের স্টক বেশি নেই, কারণ দরকার হয় না। সকাল দুপুর রাত্রে হোটেলেই খাওয়া। তবু আজই কয়েকটা কলা এনে রেখেছি, আর 2টো কেক। এখানে তখন মিষ্টির দোকান ছিল না। যাই হোক, পেটে তো কিছু পড়ল। তারপর জেরা করে জানলুম ওর কাহিনী। মা বাবা নেই, থাকার মতো আছে এক বইমাত্র দাদা। সে আশ্রয় দিয়েছে বটে, কিন্তু দিন রাত ভূতের মতো খাটায়। দাদা বৌদি 1 মিনিট বসতে দেয় না। ঘুমোবার সময় মোটে 6 ঘন্টা। তাই থাকতে না পেরে কাজের খোঁজে শহরে যাচ্ছিল। তারপর মনে হলো ওরা হয়তো এসে ধরে নিয়ে যাবে, তাই এতটা পথ হেঁটে এখানে এসেছে। কাজই চাইছি, কেউ কিন্তু কানেই তোলে না। বলে, তুমি পালিয়ে এসেছ, চোর কিনা কে জানে। চুপ করে বালির ওপর পড়েছিল। ওই পুলিশগুলো ওকে দেখে, আর বলল না। আমি একটা নিজের আনা চাদর ফেলে দিয়ে বললুম, তুমি শোও, কাল খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। 2 দিন পরেই চলে যাব। যদি চাও আমাদের সঙ্গে যেতে পারো, ওখানে অনেক কাজ পাবে। সে তো তখনই যেতে রাজি, একেবারে এক পায়ে খাড়া। এবার ইলেকট্রিক আলোতে ভালো করে দেখলুম মুখখানি খুবই সুন্দর। রংটাও হয়তো পরে ফর্সাই দাঁড়াবে। আরও মুখে কি একটা আছে, দেখলে যেন মায়া হয়। বয়স যা আন্দাজ করেছি তাই 12-13। কলকাতায় এসে প্রশ্নটা উঠল, ওকে কার কাছে দেব। আমাদের পুরনো লোক, তাকে ছাড়াবার কোনো প্রশ্নই ওঠে না। অতএব ভালো কোথাও দিতে হবে। অনেক দুঃখ পেয়েছে ছেলেটা। ভাবতে ভাবতেই দ্বিজেনবাবুর কথা মনে পড়ল। বিপুল ধনী, নানা ব্যবসায় টাকা খাটান, অনেক কোম্পানির শেয়ার আছে। প্রতিবার যা ইনকাম ট্যাক্স দিতে হয় একটা মেয়ের বিয়ে সাড়ম্বরে দেওয়া যায়। এই সংক্রান্ত ব্যাপারেই আমাকে তার দরকার হয়। মোটা রিটেনিং ফি দিয়ে আটকে রেখেছেন। এত টাকা, কিন্তু সংসার ছোট। একটি মেয়ে, বেশ বড় ব্যবসাদারের ছেলের সঙ্গে তার বিয়ে হয়েছে। জামাইটিও বুদ্ধিমান, ব্যবসার সব গলিখুঁজি জানা হয়ে গেছে এই বয়সেই। দেখতে সুপুরুষ। ছেলেটাকে নিয়ে যেতেই দ্বিজেনবাবু বললেন, বাহ, বেশ খোকাটি তো, ভারী মিষ্টি মুখ তার। একে কোথায় পেলেন? সব কথা খুলে বলতেই উনি মুখের কথা কেড়ে নিয়ে বললেন,
সার্টেনলি? আমার কাছেই থাকবে? না না, কাজকর্মে কিছু দরকার হবে না। ও যদি পড়ে ওকে রীতিমতো মাস্টার রেখে পড়াবো। তারপর প্রাইভেটে পরীক্ষা দেবে, পরে কলেজেও দেব যদি ও পড়তে চায়। আমি বেঁচে গেলুম। তারপরও 2-4 দিন গিয়ে দেখলুম পড়াশোনায় বেশ মন আছে ছেলেটার, পড়ছেও। এর মধ্যে ভালো ভালো জামা কাপড় এসে গেছে, দোতলায় ঘর দেওয়া হয়েছে তাকে। ভৃত্যেরা বলাবলি করছে। এবার পুষ্যিপুত্তর এলো। ছোকরার কপাল দেখ দেখি। বোধহয় পোষ্যপুত্রর কথাটাই মনের মধ্যে ছিল দ্বিজেনবাবুর। বিশেষত ছেলেটা বেশ ভালো লেখাপড়া করছে, সভ্য, বিনয়ী। দ্বিজেনবাবুও তার স্ত্রীকে খুশি করার জন্য সদা সজাগ। মায়া পড়ে গিয়েছিল দুজনেরই। দ্বিজেনবাবুর পুত্র সন্তান নেই এই ক্ষোভ ছিল নিশ্চয়ই। ইদানিং ছোটোখাটো সব কাজেই ডেকে পাঠাতেন, অনেকটা নির্ভর করতেন। কাছে এলেই সস্নেহে গায়ে হাত বুলোতেন, কখনো কখনো গালে চুমু খেয়ে আদর করতেন। সবচেয়ে খুশি ছিলেন তিনি এত আদরে, এত মহার্ঘ উপহারেও ছেলেটার চাল বদলায়নি। আর এরপরও আমি কখনো ও বাড়িতে এলে সেই প্রথম দিনের মতোই জড়িয়ে ধরত, বলতো, আপনার জন্যেই আমি মৃত্যু থেকে বেঁচেছি। শুধু তাই নয়, নরক থেকে রাজপুরীতে এসে পড়েছি। স্কুলের গণ্ডি পার হয়ে কলেজে পড়ার কথা স্বপ্নেও ভাবেনি বঙ্কু। কিন্তু দ্বিজেনবাবু একেবারে সেন্ট জেভিয়ার্সে ভর্তি করে দিলেন। একজন প্রফেসর রাখলেন পড়াশোনায় সাহায্য করার জন্যে, দামি ঘড়ি উপহার দিলেন। সকলেই ভাবল উনি ওকে পোষ্যপুত্রই করবেন। এমনকি দ্বিজেনবাবুর মেয়ে জামাইয়ের আহার নিদ্রা দূর হয়ে গেল। কদাচিৎ এ বাড়ি এলে অগ্নিদৃষ্টিতে চাইতেন এবং মার কাছে বলতেন, বাবার একই আদিক্ষেতা, একটা উড়ে ছেলে নিয়ে। মা হেসে বলতেন, না রে, বোধহয় তোর জামাই করে দেবেন। তাতে এক এক সময় অকথা কুকথা বলতেন মাকে। মাও ওই দলে। দুজনেরই ভীমরতি হয়েছে। কিন্তু ভাগ্য যার মন্দ, সে যেখানে যাবে মন্দ ভাগ্যই নিয়ে আসবে। এটা শুধু আরও কষ্ট দেবার জন্যেই এই ক্ষণিকের রাজগী। বঙ্কুর 4 বছরের জীবনে, মানে বিএ পাশ করার প্রায় সঙ্গে সঙ্গেই অনেক বিপর্যয় ঘটে গেল। প্রথমেই যা, দ্বিজেনবাবু স্ত্রী একদিনের হার্ট অ্যাটাকে মারা গেলেন। দ্বিজেনবাবু এই আকস্মিক স্ত্রী বিয়োগে একেবারে যেন অকুলে পড়লেন। উনি দিন রাতই নিজের কাজ নিয়ে, অর্থাৎ অর্থাগম ঘটিত কাজে ডুবে থাকতেন। সংসারের কোনো খবর রাখতেন না, প্রয়োজনও হয়নি। স্ত্রী সুগৃহিণী ছিলেন। শুধু সংসার বলে নয়, আদর আপ্যায়ন, লোক লৌকিকতা এও যেমন জানতেন, তেমনি ধনী গৃহিণীর যা যা করণীয় তাও তিনি জানতেন। এ অবস্থায় মেয়ে জামাইকে এ বাড়িতে প্রতিষ্ঠিত করাই সমীচীন ছিল। কিন্তু জামাইয়ের অবস্থাও ভালো। বহু ব্যবসার প্রতিষ্ঠানের সে সক্রিয় ডিরেক্টর। তাছাড়া তার বাবা মা বর্তমান। আর মেয়ে, মনে হলেই দীর্ঘ নিঃশ্বাস ফেলেন দ্বিজেনবাবু। অমন মায়ের এমন উগ্র স্বভাবা, কটুভাষিনী, দাম্ভিক মেয়ে কি করে হলো? তার সঙ্গে উনি এক বাড়িতে থাকতে পারবেন না। এরপর বঙ্কুই ওর নিত্য সঙ্গী হয়ে উঠল। বঙ্কু সেবাও করতে পারত। এই দুর্ঘটনার পর সর্বদা কাছে কাছে থাকত। প্রয়োজনগুলো চোখের পাতা ফেলার টের পেত। সেই মতো সব কিছু হাতে হাতে জুগিয়ে দিত। দ্বিজেনবাবু আদর করে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতেন, তুই আমার গত জন্মের বাবা ছিলি, আমি তোর ছেলে, নইলে এত যত্ন কে করে বল? তবু বলেছিলেন, তুই বরং MA ক্লাসে ভর্তি হয়ে যা, বেশিক্ষণ ক্লাস হবে না, ওটুকু বেশ থাকতে পারবো। কিন্তু বঙ্কু প্রবল বেগে ঘাড় নেড়ে বলল, না বাবু, আপনাকে ছেড়ে কোথাও যাব না। প্রসন্ন হতেন জিতেনবাবু। আর একটা মেয়ে থাকলে তোকে আমি জামাই করতুম। তুই তো বামুন,
আমরাও। লোকে ঠিকই বলে, দুধের স্বাদ ঘোলে মেটে না। এত সেবা পেয়েও শূন্যতা বোধটা বেড়েই যেতে লাগল। শেষে বছর 2 পরে এক কাণ্ড করে বসলেন। শ্বশুরবাড়িতে স্ত্রীর এক জ্ঞাতি মামা ছিলেন, রুগ্ন অসহায়, এদেরই গলগ্রহ হয়ে। একটিই মেয়ে ছিল ওর। জিতেনবাবুকে 3-4 বার শ্বশুরবাড়ি যেতে হয়েছিল। ইদানিং মেয়েটি প্রথম নজরে পড়ত। ভারী সুশ্রী, সপ্রতিভ, মুখে সর্বদাই মিষ্ট হাসি। আর এত অভাবের মধ্যেই প্রায় ভিক্ষে দুঃখ করেই বিএ পাশ করেছে। এখন চাকরির জন্যে হন্যে হয়ে বেড়াচ্ছে। দ্বিজেনবাবু অকারণেই তাকে সেক্রেটারির পদে বহাল করলেন। দরকার ছিল না, কারণ সে কাজ বঙ্কুই করত। কিন্তু এক অজুহাত ছিল। ওর যে সেক্রেটারি ছিলেন মধ্যবয়সী, তার 2টো স্ট্রোক হতে একেবারে অকর্মণ্য হয়ে পড়েছিলেন। দ্বিজেনবাবু তাঁকে বিস্তর টাকা দিয়ে তা বেশ ভালোভাবেই লগ্নি করে দিয়ে বললেন, আপনি বিশ্রাম করুন, ছেলে মেয়েদের গলগ্রহ হতে হবে না। যা সুদ পাবেন শুধু খাওয়া পড়া নয়, দুজনের অসুখ বিসুখের খরচও চালাতে পারবেন। মেয়েটি দেখতে ভালো, কথাবার্তা বলতে পারে, মুখের সামনে চা ইত্যাদি ঠিক সময় এনে দিতে পারে, বুদ্ধিমতীও। পাছে বঙ্কু ভাবে যে তাকে সরিয়ে কর্ত্রী হয়ে উঠেছে, প্রতি পদে তার কাছে পরামর্শ চায়, কাজ দেখিয়ে নেয়। বঙ্কু এবং সেবা দুজনেরই অল্প বয়স। সেবা সুশ্রী মোটামুটি, তার একটা আকর্ষণ আছে, বঙ্কু তো সুন্দরী। ছোটবেলায় সকলে বলতো মুখখানি কি মিষ্টি। এখন সুন্দর সুপুরুষই বলা উচিত। আকর্ষণ অপরিহার্য। বছর খানেকও গেল না, দ্বিজেনবাবু সেবাকে বিয়ে করে ফেললেন। কাউকেই জানাননি, এমনকি আমাকেও না, শুধু বঙ্কু জানত। বঙ্কু মনোভাব গোপন করতে পারে। তাছাড়া ও সত্যি দ্বিজেনবাবুকে দেবতা বলে মনে করত। তাই মনোভাব দমন করে এই কথাই ভাবতে চেষ্টা করছে, কিং ক্যান ডু নো রং। দেবতা কোনো কারণেই তার কাজের সমালোচনা করতে নেই, ক্ষুব্ধ কি দুঃখিত হতেও নেই কখনো। রেজিস্ট্রি করে বিয়ে হলো। বঙ্কু ও সেবার অথর্ব বাবা এই দুজন সাক্ষী রইল। বিয়ে হতে মেয়ের বাবা দুঃখিত হননি, কারণ দ্বিজেনবাবুর 54 বছর বয়স হলেও তাকে আরও কম বয়সী দেখায়। যৌবন যেতে যেতেও যেন থেমে আছে শরীরে। দ্বিজেনবাবু সেবার বাবাকে 5,000 টাকার একটি চেক দিলেন, বঙ্কুকেও। বঙ্কু একটু অবাক। এমনই তো উনি জোর করে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে দিয়েছেন। বঙ্কু মাইনে বলে কিছুই নিতে চাইত না। উনি তাই নিজেই যখন মনে পড়ে কিছু কিছু থোক টাকা জমা করে দেন। আর জোর করেই দিলেন চেকটা। বললেন, জীবনের কথা কিছুই বলা যায় না, তোমার কিছুই সঞ্চয় না রাখলে আমারই অন্যায় হবে। তুমি আমার অনেক করেছ, অনেক করেছ। বাড়িতে ফিরেও অনেক গয়না তৈরি করিয়ে রেখেও ছিলেন, পূর্ব স্ত্রীর নয়। কিন্তু সেবা জিভ কেটে পিছিয়ে গেল। বললে, না, আপনি কি পাগল হয়েছেন? এই গয়না দেখলেই সবাই বলবে আপনার যথা সর্বস্ব গ্রাস করার জন্যই আপনাকে ভুলিয়ে ভালিয়ে, কেউ হয়তো বলবে টুকটাক করে বিয়ে করিয়েছি। দ্বিজেনবাবু বললেন, তা বলে এই দিনে কিছু পড়বে না? ঠিক আছে, ওই যে 8 গাছা চুড়ি আছে, আমি 4 গাছা নিয়ে পড়ছি, আর কিছু বলবেন না। সংবাদটা প্রচার হতেই দেরি হয়নি। চারিদিক থেকে যেন সহস্র চিতা বহ্নি জ্বলে উঠল। বিদ্রুপ তো বটেই, যারা খবরের কাগজ পড়েছে সকলেই করতে লাগল। আত্মীয় স্বজনদের অবস্থা হলো ভীমরুলের চাকে ঘা দেওয়ার মতো। সকলেই কি ভেবে রেখেছিল এই অতুল ঐশ্বর্যের ভাগ পাবে কিছু কিছু। তা নয়, তবু একটা অকারণ বিদ্বেষ। পরে কেন পাবে? হাঁ ঘরের মেয়ে পাবে যদি সে সব লিখিয়ে নেয়। কিন্তু যে নিজে ধনী গৃহিণী, যাকে তার বাবা বিবাহে 1 লাখ টাকা যৌতুক করেছিলেন,
সেই মেয়েই যেন কাল সর্পিণীর মতো সহস্র ফনা ধরল। কাউকে বলতে বাকি রইল না। আমার ওপরও চোট কম পড়ল না এসে। আপনারা ওই রাক্ষসীকে আগেই দূর করে দিতে পারলেন না? আমি সহ্য করতে পারলুম না। বললুম, দেখুন, বাবা এই বয়সে নিঃসঙ্গ জীবনযাপন করছেন, আপনি তো এসে থাকতে পারতেন। শেষ বয়সে একটু সঙ্গ সাহচর্য তো মানুষ চায়। টাকা তো আপনারও যথেষ্ট। তাছাড়া ওই নতুন স্ত্রীর যদি সন্তানও হয়, আপনার ভাগ তো যাচ্ছে না। ও, আপনিও রাক্ষসীটার রসেই মজেছেন। নিশ্চয়ই তুক করেছে সকলকে। কই, আপনাকে তো পারেনি। আপনি বছরে 2 বার বিলেত যান, আপনারও এই কুসংস্কার। আচ্ছা, আমিও দেখে নেব, ওকে খুন না করিয়ে ছাড়ব না, এই বলে দিলুম। তবু দ্বিজেনবাবুও কম শক্ত নন। তিনি সব গালিগালাজ নস্যাৎ করলেন। যেমন দাপটে চলতেন ঠিক তেমনিই চললেন। যে গহনাগুলো সেবা পড়তে রাজি হলো না, তাতেও শুনেছে কন্যা বলেছেন অনেক রকম জানে। সম্পত্তির লোভে আসেনি এইটি জানাতে চায়। ওসব আমরা জানি। সেগুলো সেবার নামে আলাদা লকার করে তাতেই সব রেখে এলেন একদিন। দুজনের সই যে কেউ তুলতে পারবে এই শর্তে। ঝড়টা কমে এসেছে। এমন সময় যেন বিধাতা সেবার কপালকে বিদ্রূপ করতেই তার এই সর্বনাশ হলো। দ্বিজেনবাবুর সেরিব্রাল স্ট্রোক হলো। ডাক্তার নার্স কিছুই বাকি রইল না, কিন্তু সেবা নার্সিংহোমে পাঠাতে রাজি হলো না। বঙ্কুকে ডেকে বললে, ভাই বঙ্কু, তুমি আর আমি দুজনের কারও এ ঘর ছেড়ে যাওয়া যাবে না। নার্স থাক, আমরাও থাকব। আমি যেন আর কাউকে বিশ্বাস করতে পারছি না। যাই হোক, আস্তে আস্তে জ্ঞান হলো। কথাবার্তায় ঈষৎ জড়তা থাকলেও মস্তিষ্ক সক্রিয় হয়ে উঠল, কিন্তু পা দুটি আর পূর্ব শক্তিতে ফিরে এলো না। ব্যবসার কাগজপত্র কিছু আমাকে, কিছু ওর অ্যাটর্নি বন্ধুকে দিলেন। সেক্রেটারি হিসেবে বঙ্কু আর সেবাই কাজ চালাতে লাগল। দ্বিজেনবাবু এদের সকলেরই আশা ক্রমশ পাও ফিরে পাবেন। কিন্তু সর্পিণীর কথা কেউ ভাবেনি। কন্যা তার বিষ উদ্গারের পথ পেল। একে একে পুরনো বিশ্বস্ত ভৃত্যরা অদৃশ্য হতে লাগল। শোনা গেল প্রত্যেককে 10,000 করে টাকা দিয়েছে কিছু দিনের জন্যে কোনো না কোনো অজুহাতে দেশে যাওয়ার জন্য। যাদের দেশ নেই তাদের যেন কোনো আত্মীয়দের বাড়ি থেকে মৃত্যু সংবাদ আসে, এমনই সব অজুহাত। শেষে একদিন দেখা গেল সব চলে গেছে, এক অতি বৃদ্ধা কালাদাসী ছাড়া। তারও দেশে মেয়ে জামাই নাতি নাতনি আছে, কিন্তু সে যেতে রাজি হলো না। যাক, তবে সব সেবকই একেবারে নেমখারাম করেনি। 3 জন কিছু কিছু খুব বিশ্বাসী জানাশোনা লোক দিয়ে গেছে। আমারও একটু সন্দেহ জেগেছিল মনে। ও বাড়ি যেতে সেবাও সেই কথাই বললে। আমি কিন্তু ভালো বুঝছি না দাদা, কিন্তু কি করবে, লোকও তো চাই। এ তো একটা ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। আমি কর্তাকে বললুম বাড়িতে কিছু পুলিশ পাহারার ব্যবস্থা করতে। উনি ফিউরিয়াস হয়ে উঠলেন। সাবধানে থেকো, রাত্রে দৌড় জানলা সব বন্ধ করো। দোতলার তো গ্রিলের ব্যবস্থা আছে, তুমি নিজে চাবি দিয়ে শুয়ো। সেই মতোই নিশ্চিন্ত ছিল ওরা। কিন্তু কোনো লোক যে গ্রিল বন্ধ করার আগে কোথাও ঘাপটি মেরে বসে থাকতে পারে তা ওরা ভাবেনি। বাইরে আসার প্রয়োজন খুব কম হতো। নার্স একজন থাকতই সবসময়, কিন্তু সেবাও পাশের খাটেই শুয়ে থাকত। তারই প্রয়োজন হয়েছিল, দোর খুলে বেরিয়েছিল। হয়তো গত 3 দিনই অপেক্ষা করেছে, বা দৈবাত সেই দিনই এসেছিল। নতুন পাওয়া বিশ্বস্ত একটি সেবক, বলিষ্ঠ, অল্প বয়সী, অপেক্ষাই করছিল। সেবা কয়েক পা এগোতেই একেবারে 2 হাতে গলা টিপে ধরেছে সেবার, যাতে আওয়াজ না করতে পারে। প্রস্তুত ছিল হিসেব করেই। গ্রিলের আলাদা চাবি করে তালা খুলেই রেখেছিল। সব ভেবেছিল, কেবল জানত না এই 3 দিন নিজের ঘর অন্ধকার করে রাত জেগে বসে থাকত বঙ্কু। সঙ্গে সঙ্গে সেও এসে প্রাণপণে 2 হাত ধরে ঝুলে পড়েছে একেবারে। নইলে ওই জোয়ান ছোকরার মুঠো ছাড়াতে পারত কিনা সন্দেহ। অবশ্য সেই সঙ্গে চিৎকারও করেছে। লোকটা হাত ছাড়িয়ে নিয়ে বঙ্কুকে প্রচণ্ড ধাক্কা দিয়ে ফেলে ছুটে নিচে গিয়ে দরজা খুলে অদৃশ্য হলো।
সেই ধাক্কায় বঙ্কু পড়েছিল লোহার গ্রিলের তালাটার ওপর। গালের একটা প্রান্তে খানিকটা কেটেও গেল। ধস্তাধস্তির আওয়াজ ও চিৎকার সকলেরই কানে যাবে বইকি। নার্স ছুটে এসে ওকে ধরে নিজের ঘরে, পাশেরই ঘরে শুইয়ে দিল। পঙ্গু দ্বিজেনবাবু চেঁচাচ্ছেন, কি হলো, কি করে হলো রে? সেবা এসে ঘটনাটা জানিয়ে দিল। তোমাকে খুন করতে এসেছিল, সেই ষড়যন্ত্র? দেখতে দেখতে তার মুখ চোখ যেন রক্তবর্ণ হয়ে উঠল। সেবা ভয় পেয়ে, ও পারুল দি, শিগগির আসুন, এদিকে দেখুন, বঙ্কুর সামান্যই কেটেছে। ও আমি ধুইয়ে ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছি। নার্স এসে ওকে শুইয়ে দিলে। সেবা একবার দ্বিজেনবাবুর বুকে হাত দিয়ে বলল, শিগগির একটা সিডেটিভ ইঞ্জেকশন দিন, 1 মিনিটও দেরি করবেন না। তারপর পারুল ইঞ্জেকশন দিচ্ছে দেখে সেবা এ ঘরে চলে এলো। সেবা এসব ছোটোখাটো কাজ জানে। পরিষ্কার জলে কাটার জায়গা ধুইয়ে ডাক্তারি পাউডার দিয়ে একটি ব্যান্ডেড লাগিয়ে দিলে। তারপর যেন ওর পা আর চলছিল না। ধপ করে বঙ্কুর বিছানাতেই বসে পড়ে একটু বেঁকে যাওয়া গাঢ় গলায় বললে, তুমি কি রোজ এমনই জেগে বসে থাকতে পাহারা দেওয়ার জন্য নাকি? বঙ্কু যেন অপ্রতিভভাবে বললে, না, এই 3 দিন, এই শুধু 3টে দিনই। নতুন লোক তো, ভালো লাগছিল না আমার। ভেবেছিলাম আপনার কথাই, এমনই যদি বেরিয়ে আসেন তাই। সেই জন্য কদিন ধরে দেখছি এমন চেহারা, চোখের কোণে কালি। না না, মানে দুপুরে তো ঘুমিয়ে নি একটু। থাক, হয়েছে, শুয়ে থাকো। বলে উঠতে গিয়েও কি একটা প্রবল আবেশে যেন পাগল হয়ে উঠল। সে প্রায় ওর বুকে পড়ে দুহাত গালে দিয়ে দীর্ঘ একটি চুমু খেলে। তারপর বাইরে একটু অপেক্ষা করে কোনো মতে সামলে নিয়ে ঘরে এলো। বহুদিনের তৃষ্ণা দুজনেরই। অতঃপর এদের সকলকে তাড়ানো হলো, পুলিশের ব্যবস্থাও হলো। 2 করে লোক ভেতরে থাকবে, 2 বাইরে পাহারা দেবে, দিনরাত। যা খরচ হতে পারে ওরা আগেই জমা করে দিলেন। পুরনো লোক সব এলো, কিন্তু দ্বিজেনবাবু তাদের আর রাখলেন না। মিশনারিদের মারফত কিছু কাজের লোক আনিয়ে নিলেন। সংকোচ সেবার আর ছিল না, ছিল বঙ্কুর। হয়তো সেটাই লক্ষ্য করে থাকবেন দ্বিজেনবাবু। হয়তো শুধু সংকোচ নয়, বঙ্কু ঠিক স্বাভাবিক হতে পারছিল না। পারা সম্ভবও নয়। সেই বহু আকাঙ্ক্ষিত আশার অতীত চুম্বনই তাকে উদ্ভ্রান্ত করে তুলে থাকবে, কিংবা স্ত্রীলোকের সহজাত কৌতূহল ও অনুমানে নার্সটি উঁকি মেরে থেকে থাকবে। দ্বিজেনবাবুও আর স্বাভাবিক হতে পারেননি সেই রাত্রির ঘটনার পর। কি যেন চিন্তা করছেন, অপ্রিয় কিছু। 10 পরে দ্বিজেনবাবু বঙ্কুকে ডেকে বললেন, দেখো, এই বিপদে পড়ার পর বুঝেছি তুমি ছাড়া আর আমার বিশ্বাসী কোনো লোক নেই। আমার একটা কারখানা আছে উড়িষ্যায়। হঠাৎই কারখানা নিলামে উঠেছিল, জলের দামে কিনেছিলুম, কিন্তু তারপর বহু টাকা ঢালতে হয়েছে। আসলে কেউ ব্যবসা বড় করে নিজের আয় বাড়াতে চেষ্টা করেনি। কিছু টাকা হাতে পেয়ে সরে পড়েছে। এখন বিক্রি করলে কিছুই দাম পাবো না। তুমি ওটা হাতে নাও। বালেশ্বর জেলায় সম্পত্তিটা। ভদ্রক স্টেশনে নেমে বাসে করে যেতে হয়। তুমি পারো চালাতে, তোমারই থাকবে। আমি কিছু এখন সাহায্যও দিতে পারবো। ওটা তোমাকেই রেজিস্ট্রি করে দেব। তুমি বাড়াতে পারবে, না পারলে বিক্রি করে দিও। যা হবে তা তোমারই। সেবার মুখও তার স্বাভাবিক প্রশান্তি হারালো। বঙ্কুর মুখ সাদা হয়ে গেল। কথা কইতেই অনেক সময় লাগল। তারপর প্রায় জড়িয়ে জড়িয়ে বলল, আপনাকে এই অবস্থায় ফেলে, তাছাড়া আমি এসব কিছুই জানি না। না না, আমি আপনার কাছেই থাকতে চাই। দেখো, আমি কতদিন বাঁচব তার তো ঠিক নেই। ততক্ষণে তোমার অনেক বয়স হয়ে যাবে। তোমার সংসার, ছেলেপুলে, এসব তো চাই। আমি স্বার্থপরের মতো ধরে রাখব? না না, তেমন দরকার পড়লে খবর দেব। এখানে পুলিশের ব্যবস্থা করেছি। স্পেশাল টেলিফোন আছে, 2 করে নার্স। তোমার মা রইলেন,
তুমি নিশ্চিন্তে হয়ে চলে যাও, আমি সব ব্যবস্থা করেও রেখেছি। মা শব্দটায় যেন ইচ্ছে করেই জোর দিলেন তিনি। এর আগে কখনো তিনি দেননি। তার মধ্যেই আরে দ্বিজেনবাবু দেখে নিলেন সেবার কপালে বড় বড় ফোঁটায় ঘাম ঝরে পড়ছে। এরপর বলার কথা খুবই কম। ভুল বোধ হয় দ্বিজেনবাবুই করলেন। বঙ্কু ছেলেটাকে সত্যিই খুব ভালোবেসেছিলেন, সত্যিই ছেলের মতোই দেখতেন। ওকে বিদেশ পাঠাবার সঙ্গে সঙ্গেই অনুশোচনা শুরু হয়ে গেল। বড্ড অসহায়, বড় একা মনে হতে লাগলো। এমনকি স্ত্রীকেও অতটা আপন মনে হয় না বঙ্কুর তুলনায়। হয়তো শেষ পর্যন্ত ফিরিয়েই আনতেন, কিন্তু তার আগেই তার একটা স্ট্রোক হলো এবং 24 ঘন্টার মধ্যে মারাও গেলেন তিনি। ভাগাড়ে মরা গরু পড়ার অবস্থা। ঠিক সেই রকমই শকুনের দল দেখা দিল কয়েক ঘন্টার মধ্যেই। সর্পিনী একেবারে সমস্ত দখল করে বসল নিজের লোক দিয়ে মরা পোড়া শেষ হবার আগেই বলতে গেলে। একটি অল্প বয়সী ছেলে ইদানিং কাজ করত। সেই একসময় চুপি চুপি বলল, মা, অবস্থা খারাপ, আপনাকে মেরে ফেলাও আশ্চর্য নয় কিছু। আপনার জিনিস আপনি পাবেন, কিন্তু এখান থেকে কোনো নিরাপদ জায়গায় বসে যা করবার করবেন, ভালো উকিল দিন। সেবাও ভাবছিল, সে আর ইতস্তত করল না। কিছু টাকা লকারের চাবি নিয়ে এক বস্ত্রেই চলে গেল কোনো এক অজ্ঞাত ভদ্রক স্টেশনের উদ্দেশ্যে। খুঁজতে দেরি হবে, তা হোক, খুঁজে বার করবেই। বঙ্কু ওখানে খবরের জন্যেই বিশেষ করে একটা ট্রানজিস্টার রেখেছিল। সে খবর পেল সকালের খবরে। অত বড় লোক, তার মৃত্যুর খবর থাকবে বই কি। বঙ্কু আর এক মুহূর্তও দেরি করল না। সেবার অসহায় মুখটাই মনে পড়ছে তার বারবার। অশোক বনে চেরি বেষ্টিত সীতার অবস্থা। না, আরও বেশি। কলকাতায় এসে শুনল সেবা নেই, নিরুদ্দেশ। আমার কাছেই ছুটে এলো আগে। জানি না, আমি জানি না, বলতে গিয়েও থমকে গেলুম। সেই সেবক ছেলেটির মুখেই শুনেছি কাল মা যাবার আগে জিজ্ঞেস করেছিলেন, বাবা, ভদ্রক স্টেশন যেতে গেলে কোন স্টেশনে যেতে হবে বলতে পারো? শিয়ালদা না হাওড়া? বললুম ওকে। তখনই পাগলের মতো ছুটল আবার হাওড়ার দিকে। কারখানায় গিয়ে শুনল যে তিনি এসেছিলেন, কিন্তু আপনি নেই শুনেই চলে গেছেন, বোধহয় আপনারই খোঁজে। সেই থেকেই ঘুরে বেড়ানোর শুরু। বোধহয় এত বছর ধরে শুধু ঘুরেই বেরিয়েছে। টাকা ছিল যা, সব খরচ করেছে কাশ্মীর থেকে কুমারিকা ঘুরে ঘুরে। কাগজে বিজ্ঞাপন সব ভাষায়, সেবাকে পায়নি। কে জানে, সেও এমনই বঙ্কুর জন্যে ঘুরে বেরিয়েছে কিনা, কিংবা আত্মহত্যাই করেছে কিনা। বঙ্কুর উদ্ভ্রান্তের মতো ঘোরা এই এতকাল পরে হয়তো শেষ হলো।